আচার্যের কথা শেষ হতে না হতেই চেঁচিয়ে উঠল রোগী। চোখ লাল করে বলল, ধরবে না তো কী করবো শুনি? এত লোকের ওলা উঠে হয়, তোর হয় না যে আমাকে তাড়াবার জন্য এমন উঠে পড়ে লেগেছিস? আচার্যি বজ্রগম্ভীর স্বরে বললেন, ওকে তুই ছেড়ে দিয়ে আবার কেন ধরেছিস বল? কেন ধরবো না? আমি তো চলেই যাচ্ছিলাম, কেন তুই গণ্ডি দিলি? আজ তোর সাধ্য করব বলে গণ্ডি দিয়েছি। রোগী নিজের মনে বিড়বিড় করে কি যেন বলল, হয়তোবা গালাগালি করলো আচার্যিকে। আচার্যি রোগীকে বললেন, তুই যে সেদিন বললি আমি ওকে ছেড়ে চলে যাব, তা আবার কেন বললি? আর কোনো উত্তর নেই রোগীর মুখে। আচার্যি এবার তার ঝোলার ভেতর থেকে একটা মোড়ার মাথার খুলি বের করলেন। খুলিটা দেখেই লাফিয়ে উঠল রোগী। ওরে বাবা, ওটা তুই বের করলি কেন আচার্যি? শিবু চাঁড়ালের জামাই বিশুর করৌটি ওটা। ও যে আমি চিনি, বিশুকে সাপে কাটল সেবার রথের দিনে, তা সে মোড়া কেউ পোড়াতে দিল না। গায়ের লোকেরা বলল, কলার ভেলায় করে ওটাকে খালের জলে ভাসিয়ে দাও। সেই মোড়া বাবুর মায়ের খালে ভেসে ঠেকলো গিয়ে খাড়াডাঙ্গার চটানে। শেয়াল কুকুরে ছেঁড়াছিঁড়ি করলো, মাথাটা নিয়ে তুই পেট পুজো করে পচালি। তারপর তোর চেলারা ওটা পরিষ্কার করে তোকে কারণ খেতে দিল। ওটা তোর ঝুলিতে রেখে দে আচার্যি, তোর পায়ে পড়ি। আচার্যি তখন ঝুলির ভেতর থেকে একটা বোতল বের করে বললেন, দেখছিস তো ওতে কিরে আচার্যি? সাথী নক্ষত্রের জল। আচার্যি মোড়ার মাথার খুঁড়িতে সাথী নক্ষত্রের জল ঢেলেই অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কী সব মন্ত্র পড়লেন। তারপর সেই জল ছুঁড়ে মারলেন রোগীর গায়ে। রোগী তখন বাবরে মারে করে উঠল, ওরে আমার ঘাট হয়েছে রে, তোর পায়ে পড়ি আচার্যি, আমায় ছেড়ে দে, আর ধরবো না একে, তোকে আজ ঝাঁটা পেটা করে তাড়াবো আমি। রোগী এবার পেতে উঠল। দেখ আচার্যি, মুখ সামলে কথা বলবি। আমাকে তুই যাটা মনে করিসনি, এককালে আমি মস্ত পণ্ডিত ছিলাম, আজ কর্মদোষে পেতজনিত পেয়েছি, তাই যা বলছি তার কোনোদিনও বলবি না। যে সত্যিকারের পণ্ডিত হয় সে কখনো এরকম সাজরামো করে? খবরদার বলছি, আমার সঙ্গে ছিনিম করে কথা বলবি। বেশ বলবো, তুই সত্যি পণ্ডিত কি আখাট মুখ তার পরিচয় দে আগে, তারপর বলবো। ঠিক আছে, আমাকে তুই পরীক্ষা কর। আচার্যি একটু সময় কী যেন ভাবলেন, তারপর বললেন, বল দেখি, হরধরু কে ভেঙেছিল? তোর মোড়া বাবা ভেঙেছিল। ওই নাম আমাকে বলতে আছে যে বলবো? তুই বেটা জানিস যে বলবি? জানি না তো জানি। আমার এবারের মতো ছেড়ে দে, আমার ঘাট হয়েছে। আগে তুই স্বীকার কর যে তুই মুখ্য, তবে তো ছাড়বো। তা কেন করব? তবে আমিই বা কেন ছাড়বো? ওই প্রশ্নটা বাদ দিয়ে অন্য প্রশ্ন কর তুই। আচার্য বলেন, বেশ তাই করছি, বল দশরথের বড় ছেলের নাম কি? বলবো না, ও নাম আমাকে বলতে নেই, না বললে আমিও ছাড়বো না, আরও গালাগালি দেব। একান্তই বলবি তাহলে? হ্যাঁ, তবে শোন, সীতার পতির যে নাম দশরথ, বড় ছেলের সেই নাম। এরকম উত্তর তো আমি চাই না, আর আমাকে জ্বালাস না আচার্যি, ওই নাম বললেই আমি উদ্ধার হয়ে যাব। আমি তিন সত্যি বলছি, আর কখনো এর ত্রিসীমানায় আসবো না। এবার আমাকে ছেড়ে দে, যা দূর হয়ে যা। তবে তুই যে যাচ্ছিস তার একটা চিহ্ন দিয়ে যা। কী চিহ্ন চাস তুই বল? এই শিলটাকে মুখে করে নিয়ে যা। ওরে বাবা, ও আমি পারবো না, আমার শরীর বড় দুর্বল, আমি অন্য কিছু করতে বল আচার্যি। তবে ওই জুতো জোড়া নিয়ে যা। জুতো আমি ছুঁই না। বেশ, ওই পাকুড় গাছের একটা কাঁচা ডাল ভেঙে দিয়ে যা তবে। তা যাচ্ছি। গণ্ডি মুছে দে। আচার্যি গণ্ডি কেটে দিলেন, তারপর সকলকে বললেন, পাকুড় গাছের ডালটা ভাঙা মাত্রই তারা যেন রোগীকে ধরে নেয়, কেননা ভূত ধরা লোকের গা থেকে ভূত যদি ছেড়ে যায়, রোজার বাবারও তখন আর কিছু করার থাকে না। যাই হোক, রোগী তখন মাতালের মতো টলতে টলতে উঠে দাঁড়ালো। তারপর সেইভাবেই টলতে টলতে উনি রাস্তায় ধরে পাকুড় গাছটার দিকে চলল। রোগীর সঙ্গে চলল কয়েকজন সদা সতর্ক লোক। সকলের জোড়া জোড়া চোখে বিস্মিত করে মর্মর শব্দে ভেঙে পড়ল গাছতলায়, আর সেই সঙ্গে হু হু করে হাওয়া বইতে লাগলো। সে কি ভীষণ দমকা হাওয়ায়, যেন ঝড় উঠল। ধুলো কুটো শূন্য ঘুরে ঘুরপাক খেতে লাগলো। সঙ্গে সঙ্গে রুগীর বাড়ির লোকেরা ধরে ফেলল রুগীকে। তারপর সবাই মিলে ধরাধরি করে নিয়ে এলো তাকে। আচার্যি একটা রক্ষা কবচ করে ঝুলিয়ে দিলেন তার গলায়। আচার্যির কৃপায় সে যাত্রা সে বেঁচে গেল লোকটি। লক্ষ্মী আচার্যির ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। হ্যাঁ, গুণিনের মতো গুণিন বটে, সবার সেরা গুণিন। শুধু এই ঘটনা নয়, আরও বহু ঘটনার সাফল্য লাভ করেছেন লক্ষ্মী আচার্যি। তবে কেউ প্রশংসা করলে তিনি ক্ষেপে যেতেন, বলতেন, বেরো সারারা, যা করছে তা আমার মা ব্রহ্মময়ী করেছে। আমি কি করেছি রে? আমায় তোষামত করতে এসেছিস কেন? মায়ের চেয়ে আমি বড় না,
কাজেই আচার্যের কাছে কেউ বড় একটা বিপদে না পড়লে সরাসর যেত না। আচার্য গুণীন মানুষ তো দিনরাত নেশায় চুর হয়ে থাকতেন। সন্ধ্যা হলেই ভূতের ঘাড়ে চেপে যেতেন হারার ডাঙায়, হরিহর ডাঙার চটানে। সেখানে একদল ভূত এসে জমত। আলো কালো ছায়া ভূতেরা আলোর রেখার মতো কঙ্কালের দল চুপচাপ করে গাছের ডাল থেকে নেমে আসতো। শ্মশান থেকে উঠে আসতো অসৎ কায়াহীন ছায়ারা। আচার্য গাঁজার কলকাতা এগিয়ে দিয়ে বলতেন, এটা ঠিক করে সেজে দে। অমনি একজন সেটা হাতে নিয়ে সাজতে বসত। থেকে ফুঁ দিয়ে আগুন বের করে ধরাতো এবং বলতো, এই নে খা, একটু পেশার আমাদেরকেও দিস আচার্য। আচার্য একটা টান দিয়ে ভূতদের হাত থেকে তুলে দিতেন সেই কলকেটা। তারপর সেটা হাতে হাতে ফুটত। আড়ালে অবড়ালে লুকিয়ে এই দৃশ্য যারা দেখতো তারা এসে গল্প করতো অন্যদের কাছে। সকলে অবাক হয়ে যেত শুনে, চোখ দুটো বিস্ময়ে বিস্ফোরিত হয়ে উঠত। পেঁচোয় পেয়েছে একটা ছেলেকে, কখনো নীল কখনো লাল হয়ে যাচ্ছে। সবাই বলল, ও ছেলে বাঁচবে না, 4 দিনের ছেলে, বাঁচে কখনো? খবর গেল আচার্যের কাছে। বললেন, বাঁচবে না মানে? আমি বাঁচাবো ওকে। সবাই কেঁদে কেটে পায়ে ধরলো আচার্যের। দয়া করুন আচার্য মশাই, দয়া তো করছিল বাবা, বলছি তো বাঁচাবো। আজ মাঝরাতে ছেলের মাকে একলা যেতে বলবি শ্মশানে, ছেলেকে সঙ্গে নিয়ে যাবে শুধু, তারপর আমি আছি। একলা যাবি? ভয় করবে না বাবা? ভয় করলে তো চলবে না, ছেলেকে বাঁচাতে গেলে সাহস করে যেতে হবে। যেতে যখন হবে তখন যাওয়া হলো। ছেলেকে বুকে নিয়ে ছেলের মা একলা ঢলঢল হারার ডাঙার চটানে বাবুর মায়ের খালের ধারে আসতেই কে যেন বলল, তুই ওখানে বস মা, ছেলেটাকে দে। ছেলের মা খালের ধারে বসে বলল, দে ছেলেটা দে। ছেলের মা তো অবাক, কাউকেই তো সে দেখতে পাচ্ছে না, দেবে কাকে? ছেলেটাকে তুলে ধর, আমি নিয়ে যাচ্ছি। ছেলেকে তুলে ধরলো মা। অমনি কোথা থেকে 2টো হাত এসে নিয়ে নিল ছেলেটিকে। লক্ষ্মী আচার্যির শ্মশানে ছিলেন, সেই হাত দুটো ছেলেটাকে নিয়ে আচার্যির পায়ের কাছে নামিয়ে রাখলো। আচার্য বললেন, এখানে রাখলি কেন? শ্মশানের চিতার ওপর শুইয়ে দিয়ে আয়। অমনি পেছন থেকে ছেলের মা কেঁদে উঠল, না না, আঁতুরে ছেলে, ওকে শ্মশানের চিতার ওপরে শোয়াবেন না আচার্য মশাই, কচি গা, বড্ড লাগবে। আচার্য গম্ভীর গলায় বললেন, তুই এখানে এলি কেন? তোকে না খালের ধারে বসতে বললাম? ক্ষমা করুন আমাকে, আমি থাকতে পারলাম না। আচার্য বললেন, ঠিক আছে, এসেছিস যখন বস, কথা বলবি না, উঠবি না। তারপর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, কই রে, যা চিতার ওপর রেখে আয় ওকে। অমনি সেই হাত দুটো ছেলেটাকে তুলে নিয়ে চিতার ওপর রেখে দিল। ছেলে তো নয়, লাল রক্তমাংসে ডালা একটি, কখনো লাল কখনো নীল কখনো হলুদ হয়ে যাচ্ছে ছেলের গায়ের রং। ছেলের মা অধীর আগ্রহে বসে রইল। রাত যখন শেষ হয়ে আসছে, আচার্য তখন ছেলের মাকে বললেন, যা, এবার তোর ছেলে তুই নিয়ে ঘরে চলে যা। মা তো আনন্দে লাফিয়ে উঠল। তারপরে বলল, এখন উঠো না, বসো, বলে চিতার দিকে তাকিয়ে ছেলেটাকে ডাকলেন তিনি। আয়, উঠে আয়। মা তো অবাক, 4 দিনের ছেলে উঠে আসবে কি? কিন্তু উঠে এলো ছেলেটি। আচার্যির ভেলকিতে সব কিছুই সম্ভব। 4 দিনের ছেলে পাপা করে এগিয়ে এসে মায়ের কোলে শুয়ে পড়ল। আচার্য বললেন, যা, খুব বেঁচে গেছে এই যাত্রায়, আর কোনো ভয় নেই, সাবধানে রাখিস, কাল একটা মাদুলি করে দেবো, সেটা ছেলের গলায় পরিয়ে দিবি। ছেলের মা ছেলেকে নিয়ে চলে গেল। লক্ষ্মী আচার্য যশের ধারা গড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। এইভাবেই দিন যায়। একদিন আচার্য যখন হারার ডাঙায় যাচ্ছিলেন, পালকিতে বইতে বইতে ভূতেরা তখন বলল, আচ্ছা গুণিন। গুণিন তখন নেশায় চুর। গুণিন বলল, কী রে, আচ্ছা তুই এত সাহস পেলি কোথা থেকে রে? কেন? আমার মা ব্রহ্মময়ীর কাছ থেকে পেয়েছি। সত্যি গুণিন, তোর মতো সাহসী লোক একজনও দেখিনি আমরা। আচ্ছা, তোর কি কোনো কিছুতেই ভয় করে না? এই যে আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াস, হাজারো লোক মানুষ তো না, তোরা দেখছি ভূত তো ভূত। ভয় থাকলে কখনো তোদের কাঁধে চেপে ঘুরে বেড়াই? তা বটে, তা বটে, কিন্তু তোদের মতলবটা কি বলতো? আজ হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস যে? না, মতলব আর কি, হাজার এলো তুই আমাদের মনে, তাই জিজ্ঞেস করছিলাম, যদি তোর কোনো কিছুতে ভয় ডর থাকে তবে সে ভয়টা আমরা ভেঙে দেবো, তাই আর কি। এই কথা রোজই হয়। আচার্য বললেন, তোরা বেটারা জ্বালিয়ে মারলি, আমার আবার ভয় কি? ভূতেরা বলে, বল না গুণিন। আচার্য বললেন, আমি কাউকে ভয় করি না, কোনো বেটাকে ভয় করি না।